বকুল, বকুল, তোমার কোনো ভয় নেই বকুল, আমি এসেছি বকুল। এই বকুল, বকুল কোথায়? কলকাতা মহানগরীর বিখ্যাত কন্ট্রাক্টর মিস্টার অজিত চক্রবর্তীর 5 তলা ঘরে শুয়ে আমি বকুলকে কোথায় পাবো? অথচ আমার মনে হচ্ছে বকুল খুব বিপদে পড়ে আমাকে ডাকছে। আমি যাব, বকুলকে যেমন করি হোক আমি খুঁজে বের করব। বকুল! চুপ করো, চুপ করো তুমি। পিয়ালি তুমি? কেন? আমার পরিবর্তে যদি এখানে বকুল হতো তাহলে খুব ভালো হতো, তাই না? না, তুমি বিশ্বাস করো পিয়ালি, আমি যেন স্বপ্নে দেখলাম বকুল যেন খুব বিপদে পড়েছে, আমার নাম ধরে ডাকছে। তাহলে আর কি, যাও এখনই ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসো। পিয়ালি, আমার সঙ্গে বিয়ের পরেও তোমার বকুলের কথা ভাবতে লজ্জা করে না? লজ্জা? লজ্জা করতো, আত্মসম্মানেও লাগতো, কিন্তু তোমার মতো একটা নির্লজ্জ মেয়ের সঙ্গে আমার বিয়ে হওয়ার পর আমার লজ্জা, মান, ভয় সব হারিয়ে গেছে। তুমি আমাকে বিরক্ত না করে তুমি তোমার নিজের কাজে যাও। যাচ্ছি, তবে যাওয়ার আগে একবার ভালো করে আমার এই মুখের দিকে তুমি তাকিয়ে দেখো তো। তোমাকে দেখার জন্য রঙিন চশমা আমার চোখে নেই, কিন্তু মুখে তো তোমার মাইক্রোস্কোপটা আছে। আমি মুখ আরে বাবা, বাবা, তোমার বুকে কি বুক অফ নলেজটা পর্যন্ত নেই? আমি ব্যভিচারের ক্লাসে কোনোদিন পড়িনি, কিন্তু প্লাসে মাইনাসে চিরকালের জন্য মাইনাস হয় এই কথাটা তো তুমি খুব ভালো করে জানো। আমি তোমার বিয়ে করা বউ, কেন এই কথাটা মানো না? আমার শ্বশুর মশাই বলে আমি নাকি এ ঘরের লক্ষ্মী। তোমার মতো মেয়েরা যে বাড়িতে লক্ষ্মী হয় সেই বাড়িতে কখনো কাকপক্ষেও বসে না। আচ্ছা বৌদি, তুমি কি এখানে হেয়ালি করতে ছুটে এসেছো? না, কাল গেছে তোমাদের জীবনের দেয়ালি রাত, তাই তো কার প্রদীপ কতক্ষণে জ্বললো সেই খবরটা আমি জানতে এলাম। আপনার খেয়ালি ননদে ওইলি চরিত্রটা আমি বুঝতে পারিনি, আমি সেই কথাটাই আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। এই নাও পিয়ালি তোমার বেডটি। না, ওটা বেডটি নয়, ওটা ব্যাগটি। তাই তো, তোমাদের মিলনের বেডটি কি নিভাজ হয়ে পড়ে আছে? কেন, সেই বিছানায় গিয়ে কি তোমার এখন এই মুহূর্তে শুতেই না না ঠাকুরজি, না, আমার শুধু জানতে ইচ্ছা করছে যে আজ 1.5 মাস হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে, অথচ তোমার লজ্জা করে না? লজ্জা? না, তোমার মনে মনে কোনো ধিক্কার আসে না? না, কোনো ধিক্কার আসে না। তুমি তুমি মানসিক বিকারগ্রস্ত, তাই তো ভালোবাসাটি স্বামী চিনতে পারোনি। আমি অনেক চেষ্টা করেছিলাম বৌদি, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিছুতে এখনো ওর মন থেকে সেই ফেলে আসা ভালোবাসা বকুলের স্মৃতিটা চিরদিনের জন্য মুছে দিতে পারেনি। পারবে? গোড়া কেটে আগায় জল ঢাললে কি সেই গাছটা বাঁচে? বাঁচে, অবশ্যই বাঁচে। যেমন কলম কেটে সেই গাছকে নতুন করে টুকরো টুকরো করে কেটে আবার নতুন করে বাঁচিয়ে তোলে, ঠিক তেমনি করে আমি বসন্তকে নতুন করে বাঁচিয়ে তুলব। কিন্তু তুমি কি জানো, কলমের ফুল ফল দুটোই ভালো হয়, কিন্তু তার স্বাদ বর্ণের গন্ধে আসল স্বাদ থাকে না, থাকে বিস্বাদ। আলপনা, হ্যাঁ, তোমার বন্ধু গৌতম বাবুর সঙ্গে তোমার ওই আদরণী বোনের সঙ্গে যত জল্পনা কল্পনাই করো না কেন তুমি, কিন্তু তুমি যে ভুল করেছো সেই ভুল কখনো তুমি সংশোধন করতে পারবে না। কেন পারবে না বৌদি? আমরা যদি সবাই মিলে বসন্ত বাবুকে বোঝাই। আপনি ব্যাংকের ম্যানেজার, তাই ম্যানেজারের খাস কামরায় বসে সেখানে যেমন লাখ লাখ টাকা গুনতে গুনতে সুন্দর করে হিসাব মেলান, তেমনি বন্ধুর বোন ভগ্নিপতিকে নিয়ে আপনি এখানে হিসাব মেলাতে এসেছেন গৌতম ঠাকুরপো। বৌদি, মিলবে না ভাই,
মিলবে না। বসন্ত বাবুর ভালোবাসার ক্যাশ কোনোদিনও মিলবে না। তাই তো তার ক্যাশ তছরূপ হয়ে গেছে। তাই যত চেষ্টাই করুন না কেন সেই ক্যাশ আর কোনোদিনও মিলবে না। তুমি কি বলতে চাও অল্পনা? তুমি নিশ্চয়ই জানো আমি কন্ট্রাক্টর বাবু, তুমি কন্ট্রাক্ট নিয়ে রাস্তা মেরামত করতে পারো, কল কারখানা বাড়ি ব্রিজ তৈরি করতে পারো, কিন্তু কন্ট্রাক্ট নিয়ে একটা মানুষের মনে ভালোবাসার সেতু কখনো বন্ধন করতে পারো না। ভালোবাসা হলো নদীর জোয়ারের মতো, সে তাই তো নিজের খেয়ালেই আসে, আবার নিজের খেয়ালে ভাটার টানে কোথায় যেন হারিয়ে যায়। কন্ট্রাক্টর বাবু, কোথায় যেন হারিয়ে যায়। দেখেছো দাদা, দেখেছো তোমার বউ মানে আমার বৌদির আমার প্রতি কোনো সিম্প্যাথি নেই। বসন্তর পার্লার চেঞ্জ করার আগে তোর বৌদির পার্লার আমি চেঞ্জ করে দিই। কিন্তু তাতে তাতে আমার কি লাভ হবে শুনি? লাভ হবে 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 হবে। সব ঠিক হয়ে যাবে। এই, কি বলিস গৌতম? অফকোর্স হবে। আরে আমি তো কাল থেকে তোর বাড়িতে এসে খালি লোকসানের কথা শুনে শুনে একেবারে বোর হয়ে গেলাম। আরে তাই বলছিলাম একবার অন্তত লাভের কথাটা তো ভাব। আরে তোর কথা পরে হবে, তো আমার কেসটা কি হলো বল? 10 দিনের মধ্যে আমাকে 3 লাখ টাকা ব্যাংক থেকে ম্যানেজ করে দিতে হবে। কিন্তু আরে নো নো কোনো কিছু নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে যে টেন্ডারটা দিয়েছে, যেমন করেই হোক টেন্ডারটা আমাকে পেতেই হবে। আচ্ছা দাদা, তুমি কি তোমার বিজনেস ছাড়ার কোনো কথাই বোঝো না? এই, তুই তা যা বলেছিস। হ্যাঁ, তুই এক কাজ কর, আজ দুপুরে শোয়েতে তোর একটা ইংরেজি সিনেমা দেখে আয়। কে কে যাবো? কেন রে? তুই আর গৌতম? না দাদা না, আমি আমি মোটেও যাব না। কারণ 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 আমি তোমার মতলবটা খুব ভালো করে বুঝে নিয়েছি দাদা। তাই তাই হ্যাঁ তাই তাই তোমার এই মুহূর্তে সম্পূর্ণ ব্যাড লাক দাদা, ব্যাড লাক। দ্বিতীয়বার তোমার পাতা ওই ফাঁদের মধ্যে আমি কিছুতেই পা দেব না। তাই তো তোমার ওই বন্ধু গৌতম বাবুর গৌতম মন্ত্রে দীক্ষা নিয়ে আমি সিদ্ধি লাভ করে তোমার ওই লোভের খাতায় আমি লাভের অম্রপালি হতে কখনো কোনো দিনের জন্য জন্য পারবো না। পিয়ালি আমাদের ওপরে রাগ করে চলে গেল, অথচ ও জানে না যে আমরা দুজনেই কিন্তু ওর ভালো চাই। চাই মানে আমি তো রীতিমতো ভগবানের কাছে প্রার্থনা করি রে। গৌতম, তুই বিশ্বাস কর অজিত, আমি মনে প্রাণে চাই পিয়ালি তার স্বামী সংসার নিয়ে সুখে থাক। কারণ বন্ধুর বোন যে নিজের বোন নয় এটা আমি কখনো কল্পনাই করতে পারি না রে অজিত, কখনো কল্পনাই করতে পারি না। গৌতম, গৌতম শোন, শুনে যা রে শালা, বন্ধুর বোনকে বোন ভাবতে অন্য কিছু কল্পনা করতে পারে না। আমি জানি ওই তো পিয়ালির জন্য ওই বাড়িতেই আছে। ওই পিয়ালির ওপর ওর একটা দুর্বলতা আছে, আর আমি ওই দুর্বলতার সুযোগ নিয়ে ওর কাছ থেকে জমি 3 লাখ টাকা চেয়েছিলাম। লাখটাই শালা আমার খারাপ, তাই হাল যে চাললে চলবে না, যেমন করেই হোক এমন চাল আমি চালবো। এক চলেছি এক চালেতে এই কিস্তিমাত হয়ে যায়, তাই না দাদা? আমি আমি বিক্রমে তোমাকে একটা ডায়লগ ছাড়বো দাদা। গাধার মতো কথা বলিস না। তোমার ওই সাদা চোখ দুটো লাল হবে কখন? কালকের মতো সন্ধ্যেবেলায়। আচ্ছা, তোমার এই নতুন খেলায় কে জিতবে বলে মনে হচ্ছে? তার মানেটা পরে শুনবে দাদা, পরে শুনবে। এখন মানে কয়েকটা 500-র পাত্তি ছাড়ো তো দেখি। 500 টাকা নোট তুই কি করবি? আমি বন্ধু আর বান্ধবীদের নিয়ে দীঘায় যাব পিকনিক করতে। ও বাবা, বন্ধু আমার বান্ধবী? হ্যাঁ, পায়জামার সঙ্গে যেমন পাঞ্জাবি আর বন্ধুর সঙ্গে তেমন বান্ধবী। বান্ধবী না থাকলে পিকনিক ঠিক জমে না দাদা। ও, আমি
পাত্তি ছাড়ো দাদা, পাত্তি ছাড়ো, টাকা চাই। আমি তোর বলছি আমার অনেক আশা ছিল রে আমি। আশা অনেক নয় দাদা, আশা দুটো। একটা ওই নবীন চন্দ্র সেনের আশা, আর একটা মাইকেল মধুসূদন দত্তের আশা। হায় 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 হায়। 70 বছর বয়স হলে তবে তুমি আমার কথার মানে বুঝবে দাদা। এখন সময় কোথায় তোমার? দিন রাত তো শুধু পাত্তি গুনছো আর সরকারকে ফাঁকি দিয়ে লাখ টাকার কুতুব মিনার তৈরি করছো। চুপ কর ইডিয়েট, উল্টো পাল্টা ছাড়া বলে যাচ্ছিস। বলবো না, তবে ঘুষ লাগবে, ঘুষ। ঘুষ? তোমার বিরুদ্ধে আপাতত আমি কিছুই বলবো না দাদা, যদি তুমি 500 কয়েকটা পাত্তি আমায় ঘুষ দাও। ওহ ভগবান, এই ছেলেটা একেবারে গোল্লায় গেছে। না 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 না, এখনো যাইনি, ঘুরে আসছি। পাত্তিগুলো তুমি রেডি রেখো, সন্ধ্যাবেলায় যাবো দীঘা, তার আগে চল 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 বন্ধ গগনে বাজে মাগল। টাকাগুলো তুমি রেডি রেখো, চল 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 চল। ওই রাস্তাটাকে আমার ভাই বলে বলতে লজ্জা করে। এদেশের বিখ্যাত কন্ডাক্টর অজিত চক্রবর্তীর তাহলে লজ্জা আছে? আছে আছে, আমি তো আমার লজ্জা, এখন আমার লজ্জা, এমনকি তুমিও যে আমার লজ্জা। কিন্তু আমার অস্থিমজ্জা যে আপনার জন্য শুধু ঘৃণাই জমে আছে, ঘৃণা। অল্প পিয়ালি তোমার বাড়িতে গিয়ে সব জমা খরচের হিসাব দিয়ে দেবে। কিন্তু বাবা বলে ঘরের লোক কি ঘরে গেলে ধন দৌলত উঠলে ওঠে। তুমি কি আমার বোনকে স্ত্রীর মর্যাদা দেবে না? সেই কথাটা আমাকে জিজ্ঞাসা না করে আমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমার বোনের বিয়ে কি তোমার বাবার সঙ্গে দিয়েছে ইডিয়েট? কোন আজকেলে আপনি এই কথাটা বললেন? আপনার ফ্যামিলি দেখি এই নিয়মটা চালু আছে। What do you mean? Stupid! আমি তোমাকে সামান্য প্রাকৃতিক দুর্যোগে বিখ্যাত 2 নম্বর কন্ট্রাক্টর মিস্টার অজিত চক্রবর্তীর স্বপ্নের স্মৃতিসৌধ, ওই দ্বিতীয় হুগলি সেতুর মতো সামান্য প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে। বসে পড়লেও যে বসে পড়িনি রে ইডিয়েট। আমি এভিডেন্টলি অ্যাকশন নেব। এই কন্ট্রাক্টর অজিত চক্রবর্তীর যে প্ল্যান করেছে সেই প্ল্যান মতো আমি কাজ করে যাব। ওই শশী ভূষণের 2 নম্বরই টাকায় শ্যাওলা জমেছে, পিঁপড়ের পিছন টিপে তার ওই জমানো গচ্ছিতটাকে আমি বার করে নেব। তারপর ওই ব্যাংক ম্যানেজার গৌতম মুখার্জিকে না 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 পরের কথা পরে হবে, এখন বললে তো সাসপেন্স আউট হয়ে যাবে। তাই কোনো কথা নয়, কাজ কাজ আর কাজ। ভালো লাগছে না? কি করে ভালো লাগবে? কর্তাবাবু দিন রাত শুধু একটা কথাই বলছেন, আর ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি বলি একটা বছর ভগবান এই সংসারের জন্যে কোন মঙ্গলটাই করেছেন? বাবার মঙ্গল করেছে চরণদা। ছোট বাবু, বাবা 1 বছরের মধ্যে ছেলের বিয়ে দিয়ে 1 লাখ টাকা পেয়েছে। টাকার খাট, বিছানা, আলমারি, টিভি, সঙ্গে পেয়েছে 20 ভরি সোনা। কিন্তু বসন্ত দাদাবাবু জীবন থেকে যে কত বড়ি সোনা, টাকা, সুখ হারিয়ে গেল, সেই কর্তাবাবু এই খবরটা কি রেখেছেন? খবরটা পেয়ে আমি ছুটে গিয়েছিলাম বকুলদির মামার বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম বাড়ির দরজায় একটা তালা ঝুলছে। প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম, আপনারা কি কেউ জানেন
বকুলদি কোথায় গেছে, প্রভাত মামা কোথায় গেছে, তারা সকলেই বলল কলকাতায় চলে গেছে। বকুলদি কলকাতায় আছেন? কোথায় আছেন? তা আমি জানি না চরণদা, কলকাতায় কত জায়গায় আমি খুঁজলাম, কিন্তু ওদের কোনো সন্ধান আমি পেলাম না। কাল বাদ পরশু ভাইফোঁটা, তাই আমার প্রতিজ্ঞা যেমন করেই হোক খুঁজে বকুলদিকে বার করে এবছর আমি ভাইফোঁটা নেব নেব নেব। হে মা কালী, আর একটু পরেই তোমার বিসর্জন হয়ে যাবে, তাই তোমার কাছে আমি প্রার্থনা করছি, বকুলদি যেখানেই থাক যেন সুখে থাকে, শান্তিতে থাকে। মা কালী, আমি মা কালী? মা কালী তুই হবি কেন? তোর বোন হবে মা, আর তুই হবি শালা। এদিকে শোন, আমাকে বলছিস চরণ? তোকে বলছি না, ওই কর্তা বাবুর পায়খানাকে বলছি। পায়খানা? ইস, কি বিচ্ছিরি গন্ধ! তুই গন্ধ বলে নাকতে পাচ্ছিস? আর ওই পায়খানায় বসে কর্তা বাবু কি করে জানিস? কি করে রে চরণ? পাতলা পায়খানা করে? না রে, তবে কি সত্য? আরে না রে বুদ্ধু, না। ওই কর্তা বাবু পায়খানায় বসে সংসারের হিসাব করে, সুদের হিসাব করে, আর ওই বড়লোক ঘরের চাকরি করা বউকে কি করে শান্ত রাখবে, সুখে রাখবে, সেই হিসাবটাই করে রে। আচ্ছা, তাহলে চল চল আমরা দুজনে প্র্যাকটিস করে নিই আজ থেকে। ঠিক আছে চল। হ্যাঁ, চলো, দিদিমা, তোরা আবার কি প্র্যাকটিস করছিস রে? কি আর প্র্যাকটিস করব বলুন? আরে আমি কালীর কাছে একটু হিসাব করে দেখছিলাম কাপড়ের ভাঁজটা কি করে করা যায়। আর আমি প্র্যাকটিস করছিলাম ওই বাজারে গিয়ে জিনিসপত্রের দাম করে কিভাবে জিনিসপত্র করে বাজার করতে হয়। হ্যাঁ, ওসব পরে হবে বুঝলি। শোন, এই থালার মধ্যে রুটি আলু ভাজা আছে, আগে তোরা খেয়ে, তোরা কর্তাবাবু আসার আগে তোরা তাড়াতাড়ি খেয়ে নে। কি হলো রে গিন্নিমা বলে অমন করে মুখের দিকে তাকিয়ে আছিস কেন? আরে নে নে, তাড়াতাড়ি খেয়ে নে। শোন, তোদের কর্তাবাবু আসার আগে খেয়ে দিয়ে নিয়ে ওটাকে ধুয়ে রান্নাঘরে রেখে আসবি। গিন্নিমা, হ্যাঁ রে, বৌমা অফিস থেকে ফিরে আসবে, তার জন্য আমাকে দুখানা পরোটা তৈরি করতে হবে। আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, তোরা তাড়াতাড়ি খেয়ে নে। সত্যি সত্যি গিন্নিমা মানুষ নয়, যেন সাক্ষাৎ সাক্ষাৎ মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা। চরণ, এই দেখ না, কর্তা বাবুকে লুকিয়ে তোরা আমার জন্য রুটি আলু ভাজা এনেছে। এই খানিকটা আবার সন্দেশ। চল, নিজের ভাগ থেকে দিয়েছে চিন্নিমা। চল নে, দুজনে খেয়ে নি। চল দুজনে খেয়ে নি। হাইবার গিরিপথ ধরে আর্যরা এসেছিল এই দেশে। তারা সিন্ধু নদীর তীরে কৃষিকার্য শুরু করেছিল। তারা উৎপাদন করেছিল বিভিন্ন ফসল, যেমন ধান, গম, যব, আলু, পটল আর এই বেগুন। আর সেই বেগুন আজ আবার পায়খানার ধারে পড়ে শুকোচ্ছিল। কালী, চরণ, কর্তা বাবু, এই বেগুনটা এখানে কে ফেলেছে? আমি নয়, জানি না কর্তাবাবু, জানি না। তোরা ফেলিসনি তো কে ফেলেছে? বৌমা।
না না না, বৌমা কি করে পয়সা বেশি বাচ্চা তৈরি করতে হয় সেটা জানে, সে তো এ কাজ করবে না। এটা এটা ওই হারামজাদা কালীর কাজ। বিশ্বাস করুন কর্তা বাবু, আমি তো আপনার কাপড়ের দোকানে কাজ করি, আমি ওই বেগুনের ব্যাপারে কিছু জানি না কর্তা বাবু। তা অবশ্য ঠিক। তাহলে এই হারামজাদা চরণ ফেলেছে। আমি হ্যাঁ হ্যাঁ, তুই। গিন্নি বলেছে চরণ বেগুনটা শুকনো তোবড়ানো, ওটা ফেলে দে। অমনি তুই বাড়ির ভেতর থেকে পাই করে ছুঁড়ে দিলি, আর গিয়ে পড়লো সেটা পায়খানার দরজার কাছে। বাবু, বেগুনটা তোকে দোকানদার মাগনা দিয়েছিল। আজকের বাজারে বেগুনটার কত দামই জানি? আজকের বাজারে বেগুনটার দাম 7 টাকা পয়সা। কি হইব? বেগুনের কথা বাদ দিলাম, তোমার হাতে ব্যালেনটা কি ব্যাপার? এটা রুটি বেলার বেল না, তোমার লক্ষ্মী প্রতিমা বৌমা চাকরি করে বাড়ি ফিরবে তো, তাই তার জন্য আমি দুখানা পরোটা তৈরি করছিলাম। কেন পরোটা কেন? পরোটা কেন? খান কতক লুচি ভেজে দিতে পারলে না? লুচি? হ্যাঁ, ফুলকো ফুলকো ঘিয়ে ভাজা গরম গরম লুচি, টুসকি মারলে ভাব বেরোবে। ঠিক আছে, তোমার কথার উত্তরটা আমি পরে দেবো। কালীচরণ, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? তোরা যা। হ্যাঁ যাচ্ছি 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 কি দিমা? কোথায় যাচ্ছি? দাঁড়া, তোরা কি লুকিয়ে নিয়ে যাচ্ছিস বলতো? না না, ওতে কিছু নেই, কিছু নেই। আছে হইব আছে, আমি পায়খানা করতে করতে সব ওদের কথা শুনেছি। তাই ঢাকনাটা খোল, আমি দেখব। একই রুটি আলু ভাজা, আবার ওর সঙ্গে সন্দেশও রয়েছে দেখি। আমি কোন দেশে বাস করছি হইম? ঠাকুরের প্রসাদ এই কুকুরের পাতে। এই চরণ, এইগুলো নিয়ে নর্দমায় ফেলে দে, জানি যা। কর্তা বাবু, বাবুরাও তো কুকুরকে কিছু খেতে দেয়, কুকুরকে কিছু খেতে দেয়। আমরা কাজের লোক বলে কুকুরের চেয়েও অধম কর্তা বাবু, কুকুরের চেয়েও অধম, কুকুরের চেয়েও অধম কর্তা বাবু। আচ্ছা হইম, বেগুনটাকে ফেলে দিয়েছিল? বেগুনটা পোকা ধরা শুকনো। শুকনো বলে কি ফেলে দিতে হবে? এই যে তুমি বেগুনের মতো শুকিয়ে চুপসে গেছো, তাই বলে কি আমি তোমাকে বাড়ির বাইরে ফেলে দিয়েছি? ঠেলে দাওনি, তুমি আমাকে ঠেলে সরিয়ে দিয়েছো। তুমি আমার সুখের সংসারটাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছো। আমি বসন্তর মুখের দিকে তাকাতে পারি না, জয়ন্তর প্রশ্নের উত্তর দিতে পারি না। বসন্ত বকুলকে না পেয়ে সে কেমন হয়ে গেছে, জয়ন্ত বকুলকে খুঁজে না পেয়ে সে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। পরলোকের বোন পিয়ালি এই সংসারটাকে নিয়ে যেন নাচাচ্ছে। এই নাও, বেগুনটা নিয়ে যাও। আমি বেগুন? শুকনো তোবড়া, তোমাকে আমি টাকার জলে চুবিয়ে সোনার রঙে রানিয়ে আমার টাটকা করে তোমাকে আমার বাড়ির সরস্বতী বানাবো। তখন তুমি হবে আমার ঘরের লক্ষ্মী। বাবা বাবা, এবার পুজোয় কিন্তু আপনার ছেলেকে নিয়ে আমি বেড়াতে যাবো বলে দিলাম। নিশ্চয়ই যাবে মা, নিশ্চয়ই যাবে। বলছিলাম কি মা, আজকে তো মাইনের দিন, ওই টাকাগুলো দাও মা। বাবা এই নিন বাবা, এই নিন।
মাইনের পুরো টাকাটাই আছে, আমি একটা টাকাও কিন্তু খরচা করিনি। কেন করবে মা? তুমি যে আমার ঘরের লক্ষ্মী। এ কি মা, আপনার হাতে ওই শুকনো বেগুনটা, আমি তো ওই বেগুনটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। কেন ফেলে দিয়েছিলে? বাবা, তুমি ফেলে দিয়েছিলে। বেশ করেছো মা, বেশ করেছো। তুমি কেন ওই শুকনো বেগুন খাবে? তুমি শুকনো বেগুন খেলে যে তুমি শুকিয়ে যাবে মা। তুমি টাটকা বেগুন খাবে, টাটকা হয়ে থাকবে। তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন এইসব লোকেরা দেখে বলবে, যাচ্ছে বলে একটা শশীভূষণ ঘোষালের বৌমা, যেন তেল চুকচুক টাটকা বেগুন। অসভ্য ছোট লোক কোথাকার, এই বেগুনের যে কত গুণ তুমি একদিন টের পেয়ে যাবে। ও বাবা, আপনি আছেন দেখছি। তা আপনার স্বামীকে আমি দুটো গালাগাল দিলাম বলে আপনার কি খুব গায়ে লাগলো নাকি? এ গায়ে আর কিছু লাগে না বৌমা। শীতকালেও না, গ্রীষ্মকালেও না, বর্ষাকালেও না। শীত, গ্রীষ্ম, বর্ষা সব আমার কাছে একাকার হয়ে গেছে মা, সব একাকার। কিন্তু শীত গ্রীষ্মের বাচ্চা ওই বসন্তটা আবার গেল কোথায়? বসন্ত, বসন্ত! তোমার ওই বসন্ত বানানের শেষের অক্ষরটা একটা বাদ দিয়ে একটা হসন্ত লাগিয়ে নাও বৌদি। এই যে জ্ঞানদাস বাবু, দয়া করে আপনার জ্ঞানের বাণীটা বন্ধ করে আমার কথাগুলো কান খুলে ভালো করে শুনুন। শুরু হোক লক্ষ্মীর পাঁচালী। না 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 না, এটা মোটেও লক্ষ্মীর পাঁচালী নয়। যা বলছি মন দিয়ে ভালো করে সেই কথাগুলো শোনো। আগামী পরশুদিন কিন্তু ভাইফোঁটা। সেই দিন তুমি সকালবেলা আমাকে নিয়ে আমার বাপের বাড়িতে দিয়ে আসবে। আমি পারবো না। কেন পারবে না? আমার কাজ আছে। কি কাজ আছে শুনি? ভাই তৃতীয়ার দিন প্রত্যেকটা ভাইয়ের যা কাজ থাকে আমারও তাই আছে। তার মানে ওই দিন আমি সব কাজ ফেলে, সব বাধা ভুলে আমি ছুটে যাব বকুলদির কাছে ভাইফোঁটা নিতে। বকুল চিরদিনের জন্য ঝরে গেছে। সেই ঝরে যাওয়া বকুলের গন্ধ শুকে শুকে ছুটতে ছুটতে গিয়ে বলবো। কি কি বলবে তুমি তাকে? পিয়ালি নদীর জলে বসন্তের নৌকা ডুবি হলেও আমি কিন্তু জয়ন্ত। সাঁতার কেটে অথই পারাপার হয়ে তোমার কাছে এসেছি আমি ভাইফোঁটা নিতে। তুমি আমাকে ভাইফোঁটা দাও, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন তোমার কাছে ভাইফোঁটা নিতে পারি, সারা জীবন ভাইফোঁটা নিতে পারি। শুনে যেও না, আমার কথা তুমি শুনে যাও। কি এত বড় কথা, আমার কথা না শুনে আমাকে অগ্রাহ্য করে ও এইভাবে এখান থেকে চলে গেল। যাবো এক্ষুনি, আমি ছুটে যাবো আমার শ্বশুর মশাইয়ের কাছে। তাকে গিয়ে আমি জিজ্ঞাসা করব, কেন এ বাড়ির প্রত্যেকটা লোক আমার কথা শুনে না কেন? আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করব, এ বাড়ির লক্ষ্মী কে? ওই বকুল নাই পিয়ালি? বকুল, বকুল আর বকুল। আমি তোরা কে রে? তখন থেকে বকুল বকুল করে ভ্যানচারে চালিয়ে যাচ্ছিস। আরে সতীনাথ বাবুর পলেস্তরা খসে নন্দন কাননে বকুল ফুল পাবি কোথায়? বকুল বকুল মরে গিয়ে টিকলি হয়ে গেছে, আখের টিকলি। এই টিকলি যে চুষেছে না, সে একবার চুপসে গেছে। মধুবরা যৌবন বুকে রে মধুবরা যৌবন বুকে রে চোখে চোখে চেনা চেনি, মনে মনে জানা জানি, চোখে চোখে চেনা চেনি, মনে মনে জানা জানি, নদীতে বহে মধুবরা যৌবন
একথা তখন মনে ছিল না, যখন তোরা দুটো জানোয়ার জোর করে রাস্তা থেকে তুলে ট্যাক্সি করে তুলে নিয়ে সেই নরকে আমাকে পৌঁছে দিয়েছিলি। আমরা টাকা লোভে করেছি বকুলদি। টাকার লোভে আজ আজ তাই টিকলিরানির বুকের ভাজে ভাজে অনেক টাকা, সব কোথা টাকা আমি তোদের দেবো, কিন্তু তোরা দে, তুই ফিরিয়ে দে আমার আগের জীবনটা। পারবি পারবি ফিরিয়ে দিতে? বল পারবি? না 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 বকুলদি না। এই এই কোথায় যাচ্ছিস? শোন সতীনাথ বাবু এখন আমার হাতের মুঠোয়, চুনি বাবু এখন আমার ট্যাকে গোতে চকচকে রোড, বেশি চকচকানি কচলাতে না তোদের দুটোকে একেবারে চুপ ছাড়া বানিয়ে এখান থেকে। সেই তখন থেকে বহুত কিসমের রং দেখাচ্ছি, এবার আমরা যাবো নি, তাই শোন সতীনাথ বাবুর হুকুম। এক চুমুকও মদ খেতে পারবি নি, আর এই ঘর ছেড়ে কোথাও বেরোতে পারবি না। আজ একটা বড় কিসমের পার্টি আসবে, আর সেই পার্টিকে চা পার্টি বানিয়ে আজ তোকে খেতে হবে। কথাটা মনে রাখিস। শুনে যা কুত্তা মন না বিল্লু, চা পাটি বানানো তো দূরের কথা, আজ 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 আমি এই বিছানায় কারোর জন্য শীতল পাটি পাতবো না, পাতবো না, পাতবো না। কোথায় যাচ্ছিস টিকলি রানী? আমার ঘরে গো সতীনাথ বাবু, আমার ঘরে। আজ আমি কারো পেয়ারা চুমুক দিতে পারবো না, আজ আমার ছুটি। পুঁটি মাছের মতো অল্প জলে লাফাচ্ছিস টিকলি? ওই গভীর জলের পানি তো দেখিসনি? সতীনাথ বাবু, শালা ভোটকে কে পাঠিয়েছিস চুরি বাবুকে ডেকে আনতে? আর সঙ্গে আসবে ওই বড় বাজারের এক লোহার দোকানদার, আর সব জল গোল করে দিতে হবে। সেজে গুজে তৈরি হয়ে কুকুরে খাওয়া মাংস আরেকটা কুকুর এসে খাবে, এর জন্য তৈরি হওয়ার কি আছে গো সতীনাথ বাবু? দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। শালা তুই মুন্না বিল্লুকে অপমান করেছিস, আজই নাকি তোর ভাই ফোটা নেবাতি? এখন নগরকে তুই ভাই ফোটা দিবি না টিকলি রানী? সতীনাথ বাবু, চুনি বাবু, আসুন আসুন চুনি বাবু, আপনি একা এসেছেন? আপনার বন্ধু সেই বড় বাজারের লোহার দোকানদার আসেনি? আসবে আসবে সজিবাবু আসবে, তবে এখন নয়, সেই সন্ধ্যাবেলায়। তার আগে আমি দেখতে এলাম এই লাইটটা ক্লিয়ার আছে কিনা। টিকলি রানী, লাইট ক্লিয়ার তো? সরে যাও, সরে যাও গো ভণ্ড বাবু। আরে বস, বহুত নাগরাবাজি দেখছি, ঠিক আছে। আর पहले एक टाका देता फिर सब कुछ देखा है ना। आज আমি অনেক টাকা নিয়ে এসেছি, যত মানে দিয়ে এলাম। না না, ও টাকাগুলো আর তুমি ছুতে পারবো না গো ভণ্ড বাবু। কেন শুবি না? ভাই ফোটা দেবে। সেই জন্যই তো আমরা দু ভাই চলে এসেছি। হাসবে না গো, হাসবে না। এদেশের বোনেদের জীবনে আজ যে বড় পবিত্র দিন, এই পবিত্র দিনটার জন্য প্রত্যেক বোনেরা বুক ভরা স্নেহ
নিয়ে তাদের ভাইয়ের আশার পথে বসে থাকে। হাসতে হাসতে মনিদের কাছে তার ভাইয়েরা আসে হাত থেকে ভাই ফোঁটা নেওয়ার জন্য। আমার ভাই জয়ন্ত আজকে আসবে। জয়ন্ত আসবে? হ্যাঁ, বাড়ি চিনবে কেমন করে? চিনে গেছে। আজ থেকে 7 দিন আগে ওই বাড়ির দরজার সামনে আমাকে দাঁড়াতে দেখে গেছে। তাকে দেখে লজ্জায় ভয়ে আমি মুখ লুকিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার বিশ্বাস সে আজ আবার আমার কাছে আসবে, আমার হাত থেকে ভাই ফোঁটা দিতে আসবে। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, সকলের কাছে অনুরোধ করছি, সে আসুক বা না আসুক, আমার ভাই ফোঁটা দেওয়া হোক বা না হোক, আমার কোনো দুঃখ নেই। অন্তত আজকের দিনটা দয়া করে তোমরা আমাকে ছুটি দাও। আজকের দিনটা দয়া করে ছুটি দাও। আকারি খদ্দের ফিরে যাবে, আমি তোর ছুটি মঞ্জুর করব। ছুটি হবে না। কেন হবে না? তোমরা কি মানুষ নও? তোমরা কি কোনো বোনের ভাই কিংবা দাদা নও? ইজ্জত বিক্রির ব্যবসা করতে করতে তোমরা কি তোমাদের বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে ফেলেছো? তোমরা কি জানোয়ার হয়ে গেছো? এত সাহস তোর! লাথি মেরে সারা তোর মুখে ম্যাপটা ছাড়া পাল্টে দেবো। এক্ষুনি তোকে নাচতে হবে, গাইতে হবে। গেলে ভাইপোটা দেওয়াই হলো না, তাহলে বাবুকে একটু নগর ফোঁটা দিয়ে দে। তুমি আমাকে দেখে পাগল তুমি আমাকে দেখে একটু যাওয়া যেন কাছে বাবা, একটু যাওয়া যেন কাছে বাবা, বলবে আমার চোখে চোখ রেখে হবে তুমি আমাকে আগুন জ্বলছে বুকে থপ থপ, তা করছে কেন চক চক চক, আগুন জ্বলছে বুকে থপ 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 থপ, তা করছে কেন চক 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 চক। মিষ্টি প্রেমে মধু যদি খেতে চাও, মিষ্টি প্রেমে মধু যদি খেতে চাও, নাও না রে একটু কুচাওয়া বলবে আমার চোখে চোখ রেখে পাগল হবে তুমি আমাকে দেখে পাগল হবে তুমি আমাকে দেখে পাগল হবে সবাই আমাকে দেখে। তুই আমি বকুলদির ভাই। বকুলদি বলে কেউ এখানে থাকে না। না না, আছে বকুলদি, এখানেই আছে।
বকুলদি আছে? হ্যাঁ এখানেই বকুলদি আছে, আমি 7 দিন আগে এখানে এসে দেখে গেছি। চুপ শালা! আবার খুলে এখান থেকে ভাগ শালা! ঘড়িটা কেন এই শালার আংটি দাও। না না আমি বকুলদি, বকুলদি বার করে নে। বকুলদি, বকুলদি ঝামেলা করকে আমার মৌজ का टाइम लॉस করে দেয়া পালার লোক পাঠে যা ভাগ से আমি বুঝতে পারিনি বকুলদি, আমার ভুল হয়ে গেছে। ওরা আমার ঘড়ি কেড়ে নিয়েছে, আংটি কেড়ে নিয়েছে, আর আমি কেড়ে নিয়েছি আমার সময়ের দাম। তবে একটা কথা বলে যাচ্ছি বকুলদি, আমি সেদিনের কথা ভুলে যাইনি গো। তাই প্রতিবারের মতো এবারেও এসেছিলাম ভাই ফোঁটা নিতে। ভাই ফোঁটা! তুমি ভাই ফোঁটা নাই বা দিলে আমি আমার কর্তব্য করে যাব। এই মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি নিয়ে তোমার ওই নোংরা মুখে এই শাড়িটা দিয়ে তোমার লজ্জা ঢেকে রেখো, আর চিরদিন তুমি আমার বকুলদি হয়ে থেকো। ভুল হয়ে গেছে, তোমার অনেক সময় নষ্ট করে দিলাম, তাই দাম না দিয়েই আমি চলে যাচ্ছি। অনেক সময় নষ্ট করে দিলাম, তাই এই 500 টাকা তোমাকে দিয়ে গেলাম তোমার হারিয়ে যাওয়ার সময়ের দাম। যাবার বেলায় কেন যে কি বলে মনে পড়ে গো, অসময়ে নিলাম কাছে কতদিন কত মেঘ ধরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয়ে তো এ দেখাই শেষ দেখা, এ দেখাই শেষ দেখা নয়, কি চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয়, এ দেখাই এ দেখাই শেষ মেয়ের মেয়ে ছেড়ে দিলে
চল ফটিক, শালা ইজ্জত বিক্রি ব্যবসা করি বটে, কিন্তু এই জানোয়ারের ভেতরে লুকিয়ে থাকা মানুষটার মনটা মাঝে মাঝে কি যে বলে, সতীনাথ তুই মানুষ, তুই মানুষ। মানুষ শালা মানুষ নাকি? এই অমানবিক অত্যাচার সহ্য করতে পারতাম? ফটিকদা, এই অমানবিক জানোয়ারের অত্যাচারে কোন এক নাম না জানা বেজন্মার ঘরে আমার জন্ম। ফটিকদা, হ্যাঁ রে বকুল, হ্যাঁ। সমাজে সমাজে আমাদের পরিচয় আমরা বেজন্মা। তাই অনেক চেষ্টা করেও সমাজে আশ্রয় পাইনি রে বকুল, সমাজে আশ্রয় পাইনি। ফটিকদা, এই নরকে পাক খেটে খেটে আমাদের জীবনটাই যেন একটা নরক হয়ে গেছে রে বকুল। তাই তাই তোকে বলছি, যদি কোনোদিন সুযোগ পাস রে বকুল, যদি কোনোদিন সুযোগ পাস, এই নরক থেকে পালিয়ে যা রে বকুল। এই নরক থেকে পালিয়ে ফটিকদা, পালিয়ে যাব, কিন্তু কোথায় যাব আমি, কার সঙ্গে যাব? কিছুক্ষণ আগে আমার ভাই জয়ন্ত এসেছিল, জয়ন্ত জয়ন্তকে টাকা দিয়ে গেছে। এই টাকায় আমার ভাই জয়ন্ত ছোঁয়া আছে, ঘরের মধ্যে পড়ে আছে আমার জয়ন্ত কপালে। আমি টাকা নিয়ে আমার ভাইয়ের উদ্দেশ্যে তার কপালে ফোঁটা দিয়ে বলবো, দূরে যতই থাকুক না বোন, আছে আসে ইলিশি লগন। দূরে যতই থাকুক না বোন, আছে আসে ইলিশি লগন। এই একটি দিনে বোনের কাছে, এই একটি দিনে বোনের কাছে, যুগে যুগে বন্দি যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আজিয়ালি নাই বা পেলাম পান্না চুরি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু ইচ্ছা করছে আমার হাত পা ছড়িয়ে, আমার কাঁদতে কাঁদতে বলতে ইচ্ছে করছে, আজ 1 মাস হয়ে গেল ভাই ফোঁটা দিতে এসে যে ভাইয়ের সংসারে থেকে যাবে। না না, এমন মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। বৌদি, তুমি দিদির নামে বাজে কথা বলবে না। বাজে কথা নয় ভাই, আমি আমার কথা একটু মন দিয়ে শোনো, একটু বোঝার চেষ্টা করো। বলো বৌদি। যদি আমরা সবাই মিলে আমরা পিয়ালিকে আশকারা দিয়ে শাসন না করি, তাহলে তাহলে বসন্তীর সঙ্গে পিয়ালির মনে মিল হয়নি, তাই বলে কি আমাদের উচিত হবে না যে বসন্তের সঙ্গে ওদের নিবিড় সম্পর্কটা একটু ভালো করে গড়ে তোলা? হ্যাঁ বৌদি, আমিও তো চাই দিদির সঙ্গে সুখে সংসার করুক। তাহলে আমি যা বলছি, যা করছি, তাতে তোমরা বাধা দিও না। পিয়ালিকে তোমরা বুঝিয়ে দাও, বলো মেয়েদের আসল ঠিকানা শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। তাই হবে বৌদি, আমি তোমার কথা মতোই দিদিকে আমি তিরস্কার করব। আর আমি বলবো, পিয়ালি
আজ 1 মাস ধরে ভাইয়ের সংসারে খেতে পড়তে তোমার লজ্জা করছে না? কি কি বললে তুমি আমাকে বৌদি? বলি 12 মাস যদি বাপের বাড়িতেই থাকবে তাহলে 2 লাখ টাকা খরচ করে তোমার বিয়ে দিয়েছিল কেন? দিদি তুই পারিস তো আজই শ্বশুর বাড়ি চলে যা, অমিত, আর যাবার সময় ওই ভদ্র মহিলাকে বলে যা আর তুই কোনোদিন এ বাড়িতে আসবি না, আসবি না, আসবি না। দিদি বাপের বাড়ির এইরকম সুখের ভাগ খাওয়াচ্ছে শ্বশুর বাড়ির এক মুঠো দুঃখের ভাগ খাওয়া অনেক ভালো রে দিদি, অনেক ভালো। আমাকে আরো একটু শক্ত হতে হবে। এই যে কিপ্টে শ্বশুরের ঘরের লক্ষ্মী আর কতদিন পরের বাড়িতে কাটাবে? বলি আমার কি স্বপ্ন সাধ বলে কিছু চাই না? আমার সাধ হয় না আমার স্বামীর সঙ্গে একটু এখানে ওখানে একটু ফুর্তি করে আসি? যাও না তুমি দাদাকে নিয়ে না হলে একটু কি ঘুরে করে যাব? তোমার বকাটে ভাই আর তুমিই তো আমার পিছু টান, তাই তো বলি মানে এখান থেকে কেটে পড়ো। হ্যাঁ, তা না হলে এই আলপনা যখন তার কথার আলপনা দেবে তখন ঘরের লক্ষ্মী ভাইয়ের সংসার ছেড়ে পালিয়ে যেতে আর পথ খুঁজে পাবে না, পথ